সুপ্রিয় দর্শক, আমি রাশেদ লিমন স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। নিয়ম অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব দাখিলের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বললেন, দুর্নীতি বন্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে, যে কোনো উপায়ে থামাতে হবে দুর্নীতি, অর্থ পাচার। এদিকে বেনজির ও মতিউরের সম্পদের হিসেব দাখিলের নোটিশ দিয়েছে দুদক। তাদের বিরুদ্ধে গাণিতিক হারে বৈধ সম্পদ অর্জন এবং জ্যামিতিক হারে অঢেল সম্পদের মালিক হওয়ার প্রাথমিক প্রমাণ পেয়েছে সংস্থাটি। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় দুর্নীতির পাটিগণিত, দুর্নীতির বীজগণিত। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন শাহাবাদ আকবর চৌধুরী, এমপি ফরিদপুর 2, নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ, এবং কাশেম হুমায়ুন, ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক সংবাদ। দর্শক, আপনারাও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন, সেজন্য টেলিভিশনে দেখার নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনার মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। বাঁধ ভেঙে ঢুকছে পানি, ফেনীর ফুলগাজী পশুরাম প্লাবিত, ভাসছে শেরপুরের 20 গ্রাম। আগামী 48 ঘন্টা পরিস্থিতি অবনতির শঙ্কা, প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। সরকারি চাকুরিদের সম্পদের হিসেব প্রতি বছর জমা দিতে হাইকোর্টের নির্দেশ। আরেক মতিউর, BIWT এর সাবেক চেয়ারম্যান শামসুদ্দোহা। বেনজির মতিউর সম্পদের হিসেব দিতে নোটিশ। 11 দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরলেন বেগম জিয়া। দেশ লোপাটকারীরা বিদেশে যেতে পারলেও বঞ্চিত বিএনপি নেত্রী, অভিযোগ তার চিকিৎসকের। এবং বিশ্বকাপে হতশ্রী পারফরমেন্স নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত পাপন, শান্তদের পক্ষে সাফাই, ব্যাটিং ব্যর্থতাই সেমিতে উঠতে না পারার মূল কারণ স্বীকার সাকিবের। ফিরব মূল আলোচনায়। শাহাদ ভাই, আমি বোধহয় একটু নাম উচ্চারণে ভুল করেছিলাম, যাই হোক আমি একটু নাজমুল হক প্রধান আপনাকে দিয়ে শুরু করে আজকে আমাদের আলোচনার বিষয়ে বলা যায় যে দুর্নীতির অঙ্ক, সেই অঙ্কটা ক্রমেই সমীকরণটা অনেক জটিল যে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং একে একে অনেক নাম বেরিয়ে আসছে। তো এই মুহূর্তে আবার আমরা দেখলাম যে হাইকোর্ট থেকে বলেছেন যে এই যে সরকারি কর্মচারীদের প্রতি বছর সম্পদের হিসেব দেয়া, সেইটা বাধ্যতামূলক করতে। আসলে এই সব করে বা একে করে আসলে বা এখন একে একে যে বেরিয়ে আসছে, এই দিয়ে আসলে এই দুর্নীতির লাগাম টানা যাবে কিনা? আসলে ধন্যবাদ আপনাকে। বহুদিন পরেই মোটামুটি বোধহয় এলাম আর কি সময় টিভিতে। আমার দুই পাশে আমার বন্ধু আসতেন এখান থেকে, শাহাব আকবর চৌধুরী, রিনাউন্ড পরিবারের, রাজনৈতিক পরিবারের MP, তাকে আমি অভিনন্দন জানাই। হুমায়ুন তো আসেনি, পুরনো লোক। বিষয়টা হচ্ছে যে আমরা একটা ইংরেজিতে একটা প্রবাদ জানি, এ ম্যান ইজ নোন বাই হিজ কম্পেনিয়ন্স। একটা মানুষকে জানা যায় তার বন্ধু বান্ধব, তার সাথী কারা। আওয়ামী লীগ নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম দল এবং নিঃসন্দেহে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ সম্পন্ন হয়েছে এবং তার নেতা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমান সময় সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এক নাগারে 15 বছর অতিক্রম করে 16 বছরে পড়ছে, জানি না আর ক বছর যাবে। বিষয়টা হচ্ছে যে বর্তমান সরকারের বন্ধুবান্ধব কারা, আমি জাস্ট উদাহরণ দিয়ে বলি। এই যে ধরেন এস আলম, যদি নামটা বলি, ইলেকশনের আগে তাকে তলব করছিল। সে বাংলাদেশের নিয়মকানুন ভঙ্গ করে ব্যাংকের টাকা পাচার করছে সিঙ্গাপুরে এবং প্রপার্টি কিনছে উইদাউট এনি পারমিশন। তলব হওয়ার পরে হাইকোর্ট বললেন, তাই না, যে ইলেকশনের পরে এটা শুনানি হবে। ইলেকশনের পরে উনি অভিনন্দিত করছেন সরকারকে ফুলের তোড়া দিয়ে, ফিনিশ। আজকে দেখলাম, 2 দিন আগে পত্রিকায় দেখলাম, উনি 3,800 কোটি টাকা উনি শুধু ভ্যাট ফাঁকি দিয়েছেন। আরও এরকম যদি নাম সিরিয়াল ধরে বলি, এরা হচ্ছে সরকারের উপদেষ্টা, সরকারের বন্ধু বান্ধব। আমার দাদিরা কথা বলতো, এটা প্রবাদটা এখানে খাটবে না জানি না, চোরের লাহালা আর সোরের লাহালা একই রকম। শুকরের সম্পর্ক থাকে একদম জঙ্গল টু জঙ্গল, চোরের সম্পর্ক থাকে দেশ টু দেশ। আজকে এই যে চোরগুলির সঙ্গে সরকারের সখ্যতা, এই চোরগুলি নির্বিঘ্নে তো শুধু টাকা না, নিজেরাও পাচার হয়ে চলে যাচ্ছে যখন চাপ পড়তেছে। সরকারের পক্ষ থেকে বলছে, না আমরা তো জানি না, গেছে কিনা এখনও দেখতে হবে খোঁজ নিয়ে। কত রকম কথার ফুলঝুরি। আজকে এই যে অবস্থাটা, এই অবস্থা থেকে দাঁড়িয়ে আপনি প্রতি বছর কেন, প্রতি দিনক্ষণ নিয়ে হিসাব নিলেও তো আপনি কুল কিনারা করতে পারবেন না। এগুলি এক ধরনের
লোক দেখানোর রেওয়াজে পরিণত হয়ে গেছে। আমরা হিসাব নিচ্ছি, আমরা হিসাব দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। আজকে আপনি জানেন এই আমরা ছাত্র রাজনীতি, হুমায়ুন ভাই তো পুরো প্রবীণ সাংবাদিক, এই ছাত্ররা এরশাদ বিরোধী আন্দোলনে আপনার ঋণ খেলাপি বলতে 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 শেষ পর্যন্ত একটা ওই ক্যাটেগরিটা একটা ধারা পাস হলো, ঋণ খেলাপ দিয়ে এত % টাকা শোধ দিতে হবে, 5% শোধ দিয়ে তারপর তাকে তো জায়েজ করতে হবে। সেটা গত অর্থমন্ত্রী আমলে 2% করলো, এবং জাতীয় পার্টির মতো পার্টি, যে পার্টি বিরোধী দল হিসেবে কথা বলে নাই, সেই পার্টিও আপত্তি করছে, না এটা হইতে পারে না, 2%, 5%ই থাক না। তাহলে এই সরকার তো কোনো কথাই কারো কথাই কোনো কানে তুলছে না। কারণটা হচ্ছে সরকার এমন একটা কোম্পানি তৈরি করছে যে কোম্পানির লুটেরা, সন্ত্রাসী এবং দেশটাকে একদম ভাগায় তুলে দিচ্ছে। কিন্তু তাদের আমলেই তো আসলে একে একে নামগুলো যে বেরিয়ে আসছে, এগুলো তো তারা বলছেন যে এগুলো তাদের সদিচ্ছার কারণেই হচ্ছে। কোনো সদিচ্ছার কারণে না, সরকারের পক্ষ থেকে আসছে। ছাগলে সরকারের মুখে উন্মোচন করে দিচ্ছে, আরো পাগল কিছু উন্মোচন করবে। সরকার উন্মোচন করতেছে না, মানে সরকার খুব কৌশলে ডিফেন্সিভ ওয়েতে এগুলিকে হ্যান্ডেল করছে, ট্যাকেল করছে সরকার। আপনি দেখেন না পিকে হালদার কেমনে পলায় গেছে, পিকে হালদারের জাস্ট টেলিফোনটা রেখে আস্তে করে বর্ডার দিয়ে পারে চলে গেল। সরকার এত ধরতে পারে, হত্যাকাণ্ডের সমস্ত ক্লু বাইর করতে আজকে মডার্ন যুগে, তাই না? আর পিকে হালদারে ধরতে পারলো না। পিকে তো আসতে চায়, ইন্ডিয়া তো আটকে রাখছে তাকে, সে তো আসতে চায়, সে তো বলছো কয়েকবার সাক্ষাৎ যে আমি যেতে চাই। শুধু পিকে হালদার না, এরকম অসংখ্য হালদার আছে যারা ওই যে এইখানটায় বসবাস করতেছে। রাসেল ভাইপার সরকারের সঙ্গে যুক্ত, আমরা বলি রাসেল ভাইপার গ্রামে গঞ্জে ছড়াই গেছে, ছড়াইছে তো। সরকারের বিগত, যেহেতু এটা মূল কারণটা হচ্ছে যেহেতু সরকার কোনো অপোজিশনকে রাজনীতি শুরু থেকে রাখে নাই, অপোজিশনকে ফিনিশ করেছে, এটা কেউ করে নাই। সরকার খুব কৌশল করে এই কাজটা করছে, যারা সরকারের উপদেষ্টা, যারা বন্ধু, তারা এই কাজটা করিয়ে ফেলছে। যেহেতু অপোজিশন নাই, যা ইচ্ছা তাই করছে, যা ইচ্ছা তাই বলছে, এবং তার পরিণতি আজকেই এই যে উপসর্গগুলি, যে লক্ষণগুলি, আজকে বিগত কয়েক মাসে কয়টা কিলিং হয়েছে জানা বাংলাদেশে, 26 থেকে 27টা কিলিং হয়েছে, সব অন্তদলীয় কোন্দলে কিলিং হয়েছে। এবং এক্স মন্ত্রী, প্রেজেন্ট এক মন্ত্রীর সমমর্যাদার নেতার সঙ্গে বলছে ও হত্যার সঙ্গে যুক্ত বলতেছে। আজকে এমপি কিল্ড হয়ে গেল। আজকে সমগ্র এগুলি উপসর্গ, খারাপ লক্ষণ। এই লক্ষণগুলি সরকার, এই লক্ষণগুলি থেকে, এটা হচ্ছে কীরকম লক্ষণ, ওই যে মানুষ যখন মারা যায় না, তখন দেখতে গিয়ে কয় যে না লোকটা আছে বাঁচে কিন্তু খাইতে পারে না, কয় আছে চিনতে পারে না, চোখগুলি গোলা গোলা, তার মানে লোকটা বাঁচবে না। এই সরকার যে লক্ষণ, এই সরকার বাঁচার লক্ষণ না। আমি এখনও মনে করি যে এই দলটা আওয়ামী লীগ, যার নেত্রী বঙ্গবন্ধু, যদি মনে করে সরকার নিজের মধ্যে আগে শুদ্ধ অভিযান করুক। কিসের তালিকা সরকার কর্মকর্তাদের? নিজের তালিকা করুক না, আগে দেখুক না কতজন কত বছরে আঙ্গুল ফুলে কী গাছ হয়েছে। আজকে এই জায়গার থেকে দাঁড়িয়ে আমি জনগণের সঙ্গে আর এই প্রহসন, এই মস্করা বাদ দেওয়ার জন্য সরকার অনুরোধ করছি, এনাফ ইস এনাফ, যথেষ্ট। আপনারা অনেকদিন ক্ষমতা থাকছেন, সারা জীবন থাকবেন না। দেশটা এমনি তো আমরা একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে সরকারের প্রতি ধারাটাকে এস্টাবলিশ করতে পারি নাই। একটা ব্যাড জিনিস প্রেসিডেন্স আমরা তৈরি করছি, যেটা খারাপ, যেটা সবসময় ষড়যন্ত্রকে ইনভাইট করতে পারে, যে আমরা নির্বাচনের মধ্যে সরকার পরিবর্তন হবে, এটা পাবলিক আর বিশ্বাস করে না। তাহলে এই যে জনগণ তার ভোটের মধ্যে সরকার পরিবর্তন যখন বিশ্বাস করে না, পাবলিক ভোট দিয়ে যায় না, তখনই ওই সব জায়গায় কিন্তু গোখুর সাপ, ভাইপার সাপ থাকে, বুঝি না, যখন তখন সবল মেরে দেয়। আজকে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে এমন একটা সংকটের মধ্যে দিয়ে আসি, আমাদের এই জাতিটা, আমি জানি না আমরা একটা খালের মধ্যে, একটা খন্দকের মধ্যে পড়ে যাব কি না। আমি আশা করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার অতীত অভিজ্ঞতা আছে, গোটা পরিবার হারিয়েছেন, এবং সবকিছু হারিয়ে আমার ধারণা উনি এমন পদক্ষেপ নেবেন যে পদক্ষেপ থেকে এই জাতিটা এই রাহুর দশা থেকে মুক্তি পেতে পারে। আমি এই আকাঙ্ক্ষাটা এখনো করতে চাই। আমি যদি একটু শাদাব ভাই আপনাকে দিয়ে শুরু করি, এই আপনার কথায় যাই, যে আমরা যে বিষয়গুলো দেখলাম, যে বললেন ভাই, যে প্রধান ভাই যে শঙ্কার কথা বললেন, এবং তিনি বেশ কিছু শব্দ ব্যবহার করেছেন, যে শঙ্কা শব্দটি বারবার ব্যবহার করেছেন, এবং তিনি আরেকটা শব্দ ব্যবহার করেছেন যে সাথী বা সঙ্গী কারা, বন্ধু কারা, সেই বিষয়টি। এবং শুদ্ধি অভিযানটা শুধু এই যে লোক দেখানো বা এই যে বিষয়গুলো চলছে সেগুলো লোক দেখানো। এই দেখুন, আমি আমার সিনিয়র ভাই ওনাদের সম্মান রেখে আমার বক্তব্যগুলো তুলে ধরব। আপনারা যে কথাগুলো আসছে, আমাদের বর্তমানে যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তার সরকার, সুতরাং এই যারা দুর্নীতির সাথে জড়িত, যাদের নাম এসেছে, এবং যারা
রিটায়ার্ড, কেউ কেউ এখন সরকারি চাকরিতে থাকা অবস্থায় কারো কারো নাম এসেছে। তো এগুলোতে খুব স্বাভাবিকভাবে আঙ্গুলিটা সরকারের দিকেই দেওয়াটা সহজ। আমি এটাও বলবো না যে যেহেতু আমি সরকার দলীয় এমপি যে কোনো মানে এগুলোর কোনো জিনিসটি আমাদের উপরে বা আমরা দায় নেব না এরকমও আমি বলবো না। তবে আমি যেটা বলতে চাই সেটা হলো, দেখুন যে এই স্বাধীনতার পরে 3.5 বছরের মাথায় জাতির জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। এর পরেই কিন্তু সেনাবাহিনীর বিভিন্ন লোকজন এসেছে, দেশ চালানোর চেষ্টা করেছে, কারফিউ দিয়ে চালিয়েছে, আবার দেখেছি আবার 90 থেকে আবার শুরু হয়েছে, বিভিন্ন সময় তারা এসেছে। এবং এই যে সুষ্ঠু রাজনীতি, সেই রাজনীতির মধ্যে এই সমস্ত বীজ কিন্তু বপন হয়েছে সেই সময় থেকেই। এবং তারপরে যেগুলো দেখেছি আমরা যে 96 সালে পর যখন আমরা ক্ষমতায় আসি, 96 সালে ক্ষমতায় আসার পর গণতান্ত্রিকভাবে যখন দেশটা সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যেমন এটাকে নিয়ে আগাচ্ছেন, এবং সেই 5 বছর কিন্তু মোটামুটি দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য যদি আমরা আমাদের জিডিপির গ্রোথ দেখি, তাহলে দেখব যে 75-এর পর থেকে ওই সময় কিন্তু সবচেয়ে বেশি 1% হলেও বেশি গ্রোথ, দ্যাট ইজ ঊর্ধ্বমুখী যাচ্ছিল। আবার 2001 সালে আবার দেখলাম যে যেভাবে হোক আওয়ামী লীগকে এই যেভাবে হোক ক্ষমতার বাইরে রাখা হলো। অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে খুব একেবারে মসৃণ কিন্তু আওয়ামী লীগের রাজনীতি না। আওয়ামী লীগের বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, এরপরে বিভিন্ন রকমভাবে এই দলের উপরে অত্যাচার এসেছে, আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে। এর মধ্যে দিয়ে আমি একটু মূল জায়গায় আসি যে আমরা তত্ত্বাবধায়ক সরকার দিলাম, নির্বাচন করে আমরা ক্ষমতায় আসলাম। আমরা যেটা দেখছি বরাবরের মতন সেটা হলো যে এই যে রাজনীতি গণতন্ত্রের জন চর্চার কথা বলি আমরা, আজকে এই এক একজনের সাথে এক একজনের দূরত্ব বিভিন্ন কারণে কিন্তু একটা সমাজে একটা চরম অবক্ষয় হয়েছে। এই অবক্ষয়ের কারণেই কিন্তু যা ঘটনাগুলো আমরা দেখছি, সরকারে একজন আছে দেখে সব ওইদিকে আঙ্গুল যাচ্ছে, কিন্তু এই চরম অবক্ষয়ের জন্যই কিন্তু এগুলো ঘটছে। আমরা দেখেছি অবক্ষয়ের, তাহলে আপনি যেহেতু এই অবক্ষয়ের দায় কার? না, এই অবক্ষয়ের দায় আমি সেই জায়গায় আসছি। একটা হলো, প্রথম হলো শুধু রাজনীতি, যেহেতু আমরা রাজনীতি করি, যে চালাই সব কিছু রাজনীতিবিদদের উপরে আসে, কিন্তু জিনিসটা যেটা আসছে সেটা হলো আমরা দেখেছি যে কিভাবে নির্মমভাবে আমাদের নেতাদের হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করার চেষ্টা হয়েছে গ্রেনেড হামলার মধ্যে দিয়ে। এগুলো করতে করতে একটা জায়গায় যখন আমরা আবার 2008 সালে ক্ষমতায় এসেছি, এই দূরত্বটা কিন্তু হয়ে গেছে। কারণ আমরা 2001 সালে দেখেছি যে কিভাবে আমাদের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে। সেই দূরত্ব ঘুচানো যায় না, এটা ঘুচবে কিভাবে আমরা জানি না। তার কারণ হলো মূল এখানে যেই জিনিসটা, মূল যেই জায়গাটায় সমস্যা, সেটা হলো যে আমরা যাদেরকে সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে দেখি, আমি ভাইদের কথা বলছি না, আমি রাজপথের তথাকথিত একটা দল যারা স্বাধীনতা বিরোধী বলেন, রাজাকার, আলবদর বলেন, সব কটাকে নিয়ে একটা শক্তি, এবং তাদের মূল কিন্তু তারা আওয়ামী বিরোধী শক্তি। এবং এই শক্তিটা যেইভাবে অপপ্রচার করে, আমার কথা যেটা সত্য সত্যকে সত্য বলো, যেটা মিথ্যা সেটাকে মিথ্যাকে বলো, জনগণকে বিভ্রান্ত করো না। কিন্তু তাদের কথা হলো যতগুলো কথা হবে, তারা সুন্দর একটা অবয়ব নিয়ে বিভিন্ন জায়গায় তারা সমাজে তাদের প্রতিনিধিত্ব করে, এবং সেই জায়গায় সরকার এবং যত মিথ্যাচার করার সেই মিথ্যাচারগুলো তারা করতে থাকে। এটা যেই পর্যায়ে গেছে, সেখানে দেখা গেছে সরকারের সাথে বা সরকার দলের সাথে এখানে একটা বিশাল দূরত্ব। একটা সময় দেখেছি আমার মা যখন, তিনিও বাংলাদেশের সাজেদা চৌধুরী একটা বড় মাপের নেতা ছিলেন, আমরা দেখেছি যে বিভিন্ন দলের নেতৃবৃন্দ, এমনকি বিএনপির নেতৃবৃন্দ একটা সময় এক জায়গায় বসে তারা হয়তো কথাবার্তা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, রাজনীতির জায়গায় কিন্তু সামাজিক একটা বিষয় ছিল। কিন্তু ধীরে ধীরে তাদের এই বিভিন্ন কার্যকলাপের কারণে দূরত্বটা অনেক বেড়ে গেছে। 2001 সালে আমরা দেখেছি কীভাবে, আজকে অনেক কথা বলা হয়, 2001 সালে কীভাবে নেতাকর্মীদেরকে আমাদের হত্যা করা হয়েছিল, কীভাবে সেই আপনার এই খুলনার বিভিন্ন জায়গা, সব জায়গায় আমাদের এই 5 বছর হিন্দুদের পর্যন্ত মেয়েদের ধর্ষণ করা হয়েছে। আমরা দেখেছি আমাদের বড় বড় নেতা, অর্থমন্ত্রী, খুলনার বড় নেতা, বিভিন্ন নেতাদের যাদেরকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। সেই জন্যে এই দূরত্বটা সৃষ্টি হয়েছে। আর এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হলো আওয়ামী লীগের সরকার, বঙ্গবন্ধু কন্যা 15 বছর এই দেশটাকে স্বীকার করুক কেউ, না স্বীকার করুক, কারণ যদি একটা যতগুলো সূচক আছে সব সূচক যদি ঊর্ধ্বমুখী হয়, যদি
আপনার যে আমাদের যে জিডিপির আকার যদি বড় হয়, জিডিপির গ্রোথ যদি আমরা দেখতে পাই যে 71 থেকে 75 কি ছিল, 75 থেকে 80 কি ছিল, 80 থেকে 90 কি ছিল, এবং 90 থেকে 90-এর পরে যখন আমরা ক্ষমতায় আসলাম সেই সময় কত ছিল, প্রতিটা জায়গায় যদি দেখেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখনই কিন্তু গ্রোথ সবচেয়ে বেশি। একটু জাস্ট আমি একটা মিনিট আপনার এখানে 1 মিনিটে শেষ করব। 2012 সাল থেকে আমরা দেখেছি 6-এর উপরে আপনার গ্রোথ আছে, 7-এর উপরে গ্রোথ আছে, 8-এর উপরেও গ্রোথ আছে। তারপরে বিভিন্ন কারণে করোনা বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধের কথা বলেন, 19 সালে দেখেছি আমরা নেমে আসে, এখন 6.6-এ আমাদের অ্যাভারেজে আমরা এসেছি। তার মানে দেশ এগিয়ে যাচ্ছে, এটাতে কোনো সন্দেহ নাই। দেশের যে ইকোনমিক গ্রোথটা হচ্ছে সেটার কোনো সন্দেহ নাই। বাজেটের পরিসর যে বেড়েছে সেটার ভিতরে দেখলে বুঝবে যে হ্যাঁ সব কিছু পজিটিভলি যাচ্ছে। কিন্তু একটা জায়গায় উত্থান পতন অনেক কিছু হয়। আজকে যে বিষয়গুলো আসছে, যে এর পাশাপাশি এই যে সামাজিক অবক্ষয়, এটা একটা হলো দূরত্ব, আর একটা হলো সমাজের বিভিন্ন টিয়ারের যারা আছে, তার ভিতরে রাজনীতিবিদ আছে, তার ভিতরে আমলারা আছে, সাংবাদিকরা আছে, সুশীল সমাজ আছে, অনেকে আছে। আমার কথা হলো যার যার অবস্থান থেকে আমার মনে হয় না সবাই তার যে দায়িত্বটা পালন করা সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করছে। এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক কিছু দেখি যে কোনো সময় একটা লোক ক্ষমতায় আছে, তখন আমি তার বিরুদ্ধে বলবো না, সেই লোকটা চলে গেল, দুর্নীতি করলো, অনেক কিছু করলো, তারপরে যাচ্ছি, তাহলে আমি এটাও ধরে নিতে পারি যে সে যখন ক্ষমতায় ছিল সেই ধরনের বিভিন্ন লোককে ম্যানেজ করেছে, টাকা দিয়ে তার ম্যানেজ করেছে। কারণ এই সমস্ত আমরা তো ম্যানেজ এই 75-এর পরে এই ম্যানেজ কিভাবে করা সেই জিনিসগুলোই আমরা তো না না আমি শুধু গণমাধ্যমও হয়তো একটা সমাজের অংশ, সুতরাং গণমাধ্যম অবশ্যই সেটার মধ্যে পড়বে। এরকম অর্থ না যে আমি খালি গণমাধ্যম কি বলছি, আমি আমার নিজেকেও বলছি, আমি যারা অন্যান্য দলের যারা আছে, সুশীল সমাজ আছে, বিভিন্ন রকম, যেরকম আমরা দেখি টিআইবিও যখন একটা কথা বলে বিভিন্ন রকম, আমার কথা হলো প্রত্যেকটা জায়গাতে থেকে যদি সঠিকভাবে যার যার দায়িত্বটা পালন করতো, আজকে যেরকম সবাই সরব হয়েছে, আজকে কিন্তু আমাদের আওয়ামী লীগের মধ্যেও সরব হয়েছে, সংসদেও কিন্তু আলোচনা হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে কথা হচ্ছে। তার মানে এইভাবে যে সিচুয়েশনটা এখন হয়েছে, এখন কিন্তু প্রত্যেকে কিছুটা হলেও চিন্তা করবে যে পরের বার বোধহয় আমি এর মধ্যে পড়বো কিনা। আর যেভাবে আমরা দেখেছি যে এখন আওয়ামী লীগ সরকার না কোন সরকার সেটা পরে আসবেন। আজকে দেখেন বিভিন্ন যখন আমরা সরকারে থাকবো খুব স্বাভাবিকভাবে আমাদের দায়িত্বটা আসবে, কিন্তু আমরা যেটা দেখেছি প্রতিটা জায়গায় আপনি একটা জায়গায় একটা কাজ করতে যাবেন, সেখানে ওই টাকা যত স্পিড মানি না হলে ওই জায়গায় কোনো কাজ হবে না, যত কিছুই হোক সেটা হবে না। প্রতিটা ক্ষেত্রে দেখি তো সেখানে দেখা যায় একটা সময় আমাদের সময় যখন দেখেছি আমাদের বন্ধুরা ওই সময় কাউকে দেখতাম না সরকারি চাকরি নিত, তখন সবাই যার যার কাজে যেত এবং ওই ফরেন সার্ভিসে ঢোকার জন্য সেই সময় আমরা দেখতাম শুধু ইন্টারেস্টেড হতো, এছাড়া খুব একটা যেত না। আর এখন দেখি সবাই চায় যে সরকারি চাকরি আমরা নিব, কারণ সরকারি চাকরি গেলে আমার পরিচিতদের এই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় যে একটু টাকা দিয়ে। হ্যাঁ, মানে আমরা প্রত্যেক জায়গায় সব জায়গায় তো আমি আমার পরিচয় দিয়ে তো আমি কাজ করবো না, আমি দেখবো যে গড্ডলিকা প্রভায় কে কীভাবে চলছে, আমার কাজটা দরকার, আমার কাজটা করতে গেলে এখানে আমি তো এখানে বাহাজ করে লাভ নাই, আপনার অর্থ খরচ করতে হবে, সেটা প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখি। শুধু আমি এখন যদি খালি এক ঢালাওভাবে আমি এখানে আমলাদেরকে বলি সেটা ঠিক হবে না। তার কারণ আমি যেটা বলতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি, সেটা হলো এই যে সামাজিক অবক্ষয়টা হয়েছে এটা সত্য, এটা বাস্তব, এবং এই সামাজিক অবক্ষয় থেকে দেশটাকে আমার আপনার সবার কিন্তু দায়িত্ব হচ্ছে শুধু একজনের সমালোচনা করা না। বিরোধী তথাকথিত বিরোধী দল যেগুলো রাজপথে আছে তারা তো অগ্নিসন্ত্রাস ছাড়া তারা কিছু করে নাই, তাদের কোনো অবদান এই দেশের জনগণ তাদের কাছ থেকে কোনো কিছু পায়নি। এখন কথাটা হলো প্রত্যেকে যদি তার যার যার জায়গার থেকে এই সামাজিক একটা আন্দোলন হোক বা যার যার দায়িত্ব পালন করুক, তাহলে আমি বিশ্বাস করি এই ধরনের দুর্নীতি থাকতে পারে না, কারণ কেউ না কেউ। আবার ফিরবো আপনার কাছে, আমি একটু কাশেম মোহন ভাইয়ের কাছে যেতে চাই। মোহন ভাই, অনেকগুলো কথাই উল্টো, তার মধ্যে আমি যদি বলি, সাদাব ভাই যে বিষয়টি তুলেছেন যে সবারই একটা নিষ্ক্রিয়তা ছিল, কিন্তু এখন এসে সবাই কথা বলছে প্রয়োজনের সময়, বা যখন তিনি যেটি বলছেন সময়ের যে নৈতিক অবক্ষয় হয়েছে তখন সেই কথা বলেন, এবং সেই মানে সেই প্রবাহে গণমাধ্যমেও এতদিন কথা বলেনি, এখন বলছে। না, নৈতিক অবক্ষয়ে তো এটা তো হয়েছে, এটা তো অস্বীকার করার মানে আপনি শাদাব আকবর যেভাবে বললেন কথা, আমি তার সাথে একমত। কিন্তু এখন প্রশ্নটা কোন জায়গাটায়? প্রশ্নটা হচ্ছে যে আপনি এই নৈতিক অবক্ষয় যে রোধ করবেন কীভাবে, এটি হলো বড় প্রশ্ন। অবক্ষয় তো হয়েছে, এখন পলিটিক্সে শেষ বলতে কিছু না, ইন্টেলিজেন্সের শেষ বলতে কিছু নাই তো। যেমন আপনি ইন্টেলিজেন্স আছে, কাউন্টার ইন্টেলিজেন্স আছে, শেষ বলতে কেউ নাই তো। এখন মনে করেন আপনি কি শেষ উপস্থাপক, আপনার পরে আরেকজন উপস্থাপক থাকবে, আমার পরে একজন বক্তা থাকবে,
আমার ওনার প্রধানমন্ত্রীর পরে তো কেউ থাকবে। তাহলে এই সাথে যদি আমরা যে একদম নতুন জেনারেশন এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি তাদের আপনি সামাজিক শিখাতে পারবেন, রাইট, সামাজিক শিখাতে অপকর্ম পারবেন রোধ যারা করবেন কিভাবে? যে সরকারি কর্মকর্তা বা যে রাজনৈতিক ব্যক্তি যাদের এখন রাজনৈতিক ক্যারিয়ার 50-60 বছর দুর্নীতি হয়েছে যে তাদের কিভাবে ক্ষমতায় শুধরাবেন? থাকে তারাই করতে পারে। ক্ষমতাবানরাই দুর্নীতি করে, ক্ষমতার বাইরে থেকে দুর্নীতি করা যায় না, ক্ষমতা থাকাই দুর্নীতি করা যায়। এখন আপনাকে এই সামাজিক অবক্ষয়টা রোধ করবেন কেমনে, এটি হলো বড় প্রশ্ন। সামাজিক অবক্ষয় কিলে আমি বলে বলে চলে গেলাম, এই তো দায়িত্ব চাপিয়ে দিলাম আর কাঁধে, এটা হয় না। স্টেপ দিতে হবে। আজকে যদি আমি বলি যে নড়ে চড়ে বসে দুদক, এটা কিন্তু বড় বিষয়। নিশ্চয়ই গভর্নমেন্টের হাইস্ট লেভেল থেকে ইনস্ট্রাকশন আছে, নাহলে তারা এইভাবে কাজ করতে পারে নাকি? আপনি ধরেন এই যেগুলো আলোচিত যে দুর্নীতি, আজকে দুদকের সেক্রেটারি ব্রিফিং করলেন দেখলাম, সেখানে কিন্তু কয়েকজনের কথা বলেছেন, তাদের নোটিশ দেওয়া হয়েছে। এটা কিন্তু কিন্তু আপনি সিগন্যালটা ক্লিয়ার। আপনি হঠাৎ করে সব রাতারাতি চেঞ্জ হয়ে যাবে এটা আশা করেন না। আপনি স্টেপ দিতে হবে, স্টেপ বাই স্টেপ দিতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ কে না চায়? আপনি যাকে বলেন উনিই চাইবেন একটা দুর্নীতিমুক্ত সমাজ। দুর্নীতিমুক্ত সমাজ, রাজনীতি বলেন, আমলা বলেন, যে দুর্নীতি করে সেও এসে বলবে আমি দুর্নীতিমুক্ত সমাজ চাই, তাই তো? এখন বিষয়টা হচ্ছে আপনাকে ওয়াচডগ বলে একটা বিষয় আছে, ওয়াচডগের মধ্যে থাকতে হবে, চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকতে হবে। আপনার কাছে একটা পলিটিক্যাল সিস্টেমে, কালকে ক্যাবিনেট সেক্রেটারি একটা ব্রিফ করেছে, মাহবুব হোসেন একটা ব্রিফ করেছিলেন, যেটা ক্যাবিনেট মিটিংয়ের পরে, যেটা উনি বললেন যে দুর্নীতি তো সবাই করে না, একটা ব্যুরোক্রেসির মধ্যে দুর্নীতিবাজও আছে, আবার দুর্নীতি করে না এমন লোকও তো আছে। এটা গুটি কয়েক লোকের দায়িত্ব তো আর সরকারের উপর পড়ে না, এটা কথা। হ্যাঁ, দুর্নীতিকে আপনাকে দেখতে হবে দুর্নীতির মতো করেই। যারা দুর্নীতিকে যদি আপনি মুক্ত করতে চান, তাহলে আপনাকে প্রোটেকশন বলে বিষয়টা আছে, ভাগাভাগির বিষয়টা, এগুলো বন্ধ করতে হবে। প্রোটেকশন আপনি দেবেন না দুর্নীতিবাজকে, এইটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি কিন্তু একটা উইন উইন সিচুয়েশন থাকবেন। বন্ধ করার রাস্তাটা কি? রাস্তা তো একটাই, যে আমি দুর্নীতিবাজদের প্রোটেকশন দিব না, বেআইনি কাজ করতে দেব না। সেটা কি হচ্ছে? হচ্ছে না। আমি তো সেই বিতর্কে যাবো একটু পরে, কিন্তু আপনি বন্ধ করার আলোচনা করবেন না, এইরকম হাজার হাজার লোক পাবেন। আজকে 4-5টা লোকের নাম বেরিয়ে আসছে, এরকম তো লোক তো অনেক আছে। কিন্তু দুঃখজনক কোন জায়গাটা জানেন? যখন ক্ষমতায় থাকতে আপনার দুর্নীতি হয়। দেশের আইজি, দেশের একটা আইজি যদি দুর্নীতি করে, আপনি সমাজটা তো হয়ে যেতে পারে। হ্যাঁ, রেভিনিউ কালেকশনের যাতে যারা দায়িত্বে থাকে তারা যদি ঘুষ খায়, নিশ্চয়ই আপনার একটা সরকারের রাজস্ব কমবে। দেশের আইজি যদি অপরাধের সাথে জড়িয়ে যায়, তাহলে কি হবে? অপরাধের মাত্রা বাড়তে থাকবে। কমন সেন্সে বলে এটা। আপনি যদি রাজস্ব দায়িত্বে যারা আছে, রাজস্ব আদায়ের সাথে, তারা যদি দুর্নীতি করে কি হবে? তারা করতে গেলে আপনাকে সরকারের রাজস্ব আদায় কমবে, এবং কি এই ফুলে ফুলে কি ফেপে টেপে সেই বড় হবে। তাই তো হচ্ছে। আজকে মনে করেন যে আমাদের সমস্যাটা কোন জায়গাটায়? সমস্যাটা হচ্ছে যে আপনি পয়সা আগে করেন, আগে টাকা পয়সা করে তারপরে থাকেন, পলিটিক্সে থাকেন, যাই থাকেন, নিজের অবস্থান টাকা পয়সাটা করেন। তারপরে আপনি খরচ করে আপনি নমিনেশন নেন। জোগাড় করা খুব শক্ত বিষয় আমি মনে করি না, শক্ত বিষয়। এখনও ধরেন আওয়ামী লীগ পার্টি, যেটা প্রধান ভাই বললেন, আওয়ামী লীগ পার্টির অনেক ঐতিহ্য আছে, অনেক ঐতিহ্য। বঙ্গবন্ধুর কথাই দেখেন না। বঙ্গবন্ধু রাজনীতি করেছেন, এত বড় 71 সালের মুক্তিযুদ্ধ যার নেতৃত্ব হয়েছেন, তার ইয়েটাকে, যেটা প্রধান ভাই বলেছেন যে ইস্ট পাকিস্তানে উনি চাকরি করে খেতেন, আলফা ইন্স্যুরেন্সের ইস্ট পাকিস্তানের চিফ ছিলেন। এটা আপনারা দেখেছেন কিনা জানি না, কি হিস্ট্রি তাই। আমাদের বর্ষের কারণে দেখার সৌভাগ্য হয়েছে, ছাত্র ছিলাম, দেখার সৌভাগ্য হয়েছে। ইস্ট পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্সের ম্যানেজার ছিলেন, ইস্ট পাকিস্তানের চিফ ছিলেন, চাকরি করে খেয়েছেন। উনি বাংলাদেশের স্বাধীনতার মূল নেতা, ওনার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনি বিষয় যে তাদের সহকর্মীগুলোকে দেখেন, কি ডেডিকেশনগুলো দেখেন আপনি। আমি একটা তথ্য দিতে চাই
যে 1977-এ যখন আওয়ামী লীগের নওয়াপুর অফিস খুলে তখন শাহজাদা চৌধুরী, মতিয়া চৌধুরী মাত্র ইয়েতে জয়েন করেছেন আওয়ামী লীগে। আওয়ামী লীগে কিন্তু উনি জয়েন করেছেন পরে, যখন অপোজিশনে থাকতে, উনি ক্ষমতা থাকতে আওয়ামী লীগে যান নাই। 77 হ্যাঁ। আমাকে ওনার হাজব্যান্ড, আমি সংবাদে চাকরি করি, ওনার হাজব্যান্ড আমাকে বললেন, যান তো একটু মধ্যে রেখে দেখে আসেন, ওখানে শাহজাদা চৌধুরীকেও পাবেন। শাহজাদা চৌধুরীর কাছে কি, এটা আমি নাজমুলের সাথে গল্পটা বলতেছিলাম, যে 2 টাকা পকেট থেকে, তখন তো 2 টাকা বিশাল বিষয়। ওইখানে লাইটে কানেকশন নাই, ওই অফিসে নওয়াপুরের অফিসের, ওইখানে গিয়ে আপনি পাবেন। দেখেন 2 কেরোসিন তেল কিনে দিয়ে আসেন, গিয়া কেরোসিন একটা হারিকেনে বইরা, তো 2 টাকা দিলেন কেরোসিনটা। আমি যাক যে ক্যারি করছি এটা আলটিমেটলি যায়। এখন বিষয় সেই আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো এমন একটা জিনিস, এই আওয়ামী লীগ তো ধরেন পিপলসের ভিতর দিকে তো উঠে আসছে। বঙ্গবন্ধু কাদের চ্যালেঞ্জ করেছেন? পাকিস্তানের মতো একটা বাহিনীকে চ্যালেঞ্জ করেছেন। তার কন্যা, সুযোগ্য কন্যা শেখ হাসিনা আছে ক্ষমতায় থাকেন। ক্ষমতা ভালো জিনিস। আজকে ক্ষমতা, মুক্তিযুদ্ধের একটা শক্তি ক্ষমতায় আছেন, বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে কতগুলো ভ্যালুজ তো আপনি নষ্ট করতে করা যায় না, এটা করা যায় না। আজকে যেটা কালকে আমি দেখলাম ক্যাবিনেট মিটিংয়ের পরে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মেসেজ দিয়েছেন অনেক, যে আপনি ধরার চেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি একটা স্ট্রিম লাইনে আনেন। দলে কিন্তু কলাপস করবে, গভর্নমেন্টের মতো চলতে দেন, গভর্নমেন্টকে চলতে হবে। গভর্নমেন্টকে আপনি যেমন হাইকোর্ট আজকে নির্দেশ দিয়েছেন, আর নির্দেশ দিয়েছেন কি, যে সম্পদের ব্যুরোক্রেসির হ্যাঁ দিতে হবে। তো ব্যুরোক্রেসির আমার তো মনে হয় এটা 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 একটা আচরণবিধি আছে তাদের, এটা জমা আছে। কিন্তু এমন একটা অবস্থায় গেছে, সেটা রিল্যাক্স করতে 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 আজকে কোর্টে শরণাপন্ন হতে হচ্ছে। আর যাদের কাছে জমা দিবেন তাদের জমা তো দেয় তাদের কাছে। আমি বললাম যে নীতিমালাটা রিল্যাক্স হয়েছে, রিল্যাক্স করতে করতে এমন একটা পর্যায়ে গেছে আজকে কোর্টকে বলতে হচ্ছে, মনে করে দিতে হচ্ছে যে তোমরা এটা করো। তো সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য এগুলো কিন্তু আপনি ধরেন অনেক রকমের আলোচনা আপনি করা যায়, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ক্ষমতায় থাকলে একটা রাজনৈতিক দলের কাছে খারাপ ভালো সবই আছেন, খারাপও যেমন আছে, ভালো তো আছে। আপনি চেক এন্ড ব্যালেন্স একটা পলিটিক্স তো বলা। আচ্ছা রাজমূল, চেক এন্ড ব্যালেন্স করে তো আপনাকে আগাতে হবে। নৈতিক অবক্ষয়ের কথা উঠছে, তো নৈতিক অবক্ষয় আমরা একটা শিশুকে যখন নৈতিক অবক্ষয় তাকে শিখাবো, সে বেড়ে উঠবে। যে মানুষটা চাকরির 60 বছর 65 বছর পর রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে, বা যে মানুষটা রাজনীতির বয়স 40 বছর হয়ে গেছে, তাকে তো আর নৈতিক অবক্ষয় বা নৈতিকতা শেখানো নাই। তাহলে এই নৈতিক অবক্ষয় দূর করা যায় কিভাবে? হালটা ধরবে কারা? একটা বিষয় বলি, নৈতিক অবক্ষয়, এটা এই কথাটা এইভাবে বলার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি একটু। একটা হচ্ছে আমার এই যে ভাই এমপি সাহেব বললেন অনেক কথা, না 75 পূর্ব ইত্যাদি। আপনি দেখবেন যখন রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করে দুর্নীতিকে বহুদিন আগের থেকে, এটা আমরা বহু অর্থনীতিবিদ বলছি এটা, হ্যাঁ, যে অবৈধভাবে টাকা ইনকাম করার পরে কম ইনকাম ট্যাক্স দিলে ওটা হালাল হয়ে যাবে। তার মানে রাষ্ট্র আপনি অ্যালাউ করছেন যে তুমি অবৈধভাবে টাকা ইনকাম করো, এরপরে কিছু ট্যাক্স দিলে হালাল হয়ে গেল। শুধু তাই না, এই গতবারের বাজেটেও আছে, বিদেশে টাকা পাঠাইছে, ও যদি কিছু ইন্টারেস্ট দেয় না, ও টাকা পাচার করছে, ও টাকা দেশে আনতে পারবে। সরকারের পক্ষে যুক্তি কি, চাইলে কিছু টাকা আমার দেশে আসবে। আসলে এটাই হচ্ছে এই যে নৈতিক অবক্ষয় না, সরকার সরাসরি দুর্নীতিটাকে এখানে প্রশ্রয় দিচ্ছে। বললো 75 সালের পরে গভর্নমেন্ট একই কাজ করছে। তাহলে এখানটা 75 আর 75 পরবর্তী এইটাকে পার্থক্য কোনো জায়গা নেই। আপনি কি রাজনৈতিক দল গঠনে, কি নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে, বরঞ্চ কোনো ক্ষেত্রে সামরিক শাসকরা অনেক ভালো রোল প্লে করছেন। লোকাল গভর্নমেন্ট নির্বাচন ক্ষেত্রে যদি বলি, ইয়েস, এটার একদম গবেষণাই আছে, আইয়ুব খান থেকে শুরু করে এক্সেলেন্ট কাজ করছে। আমি যেটা বলতে চাচ্ছি যে যদি ওই যে বলেন না, মাথায় যদি পচন ধরে, তাহলে আর এটা সর্বাঙ্গে সরতেই থাকে। এখন আপনি যত হিসাবেই নেন না কেন, আপনার ওই আমলা তো বলবে যে আপনি একটা রাজনৈতিক নেতাদের হিসাব নেন। আপনি দেখেন না উপজেলা যারা ইলেকশন করলো, কত সম্পদ বাড়ছে সবারই, একটু খালি এটা তো সম্পদ নেওয়ার, এটা তো এসব বিরুদ্ধে আন্দোলনের সময় এটা তৈরি হয়েছিল যে হিসাব দিতে হবে সম্পদের, ঋণ খেলাপি ভোট করতে পারবে না, অনেকগুলি ক্রাইটেরিয়া ঠিক হয়েছিল, সেগুলি আস্তে আস্তে অমিট হয়ে যাচ্ছে আজকে। তো ফলে নৈতিক অবক্ষয়ের কথা বলে বর্তমান সরকার তার দায় থেকে মুক্তি পেতে পারে না।
আজকে আমি বলবো বাংলাদেশের ব্যাংকের টাকা, বাংলাদেশ ব্যাংকের ভোল থেকে টাকা পাচার হয়ে গেল। ক্যান ইমাজিন ইট? এখন পর্যন্ত এটার কারা কারা এটার সঙ্গে যুক্ত না, এটা বের করতে পারছে না, বা বের করলেও এটাতে সরকার একদম চোখ বুজে আছে। 4 সপ্তাহ পর এটা পাবলিক হয়েছে যে হ্যাঁ এখানটা এরকম একটা ঘটনা ঘটছে। এগুলি কি কথা? বেসিক ব্যাংক। আমি তখন পার্লামেন্টে ছিলাম, এই মাল মুহিত সাহেব বলছে যে হাত অনেক লম্বা, উনি তারপরেও বেসিক ব্যাংকে দিব্যি ছিলেন। আপনার বলছে রাজনৈতিক বিবেচনা ব্যাংক দেওয়া হচ্ছে, তারপরে ব্যাংক দেওয়া হয়েছে। ফলে এইসব কথা আপনার নৈতিক অবক্ষয় হয়েছে বলে আমি বলি সরকার হিমসেলফ এইগুলিকে যে কোনো কারণে, ওই যে বললাম ম্যান ইজ নোন বাই হিজ কম্প্যানিয়ন্স, সরকার সক্ষতাই করছে, বন্ধুবান্ধব তৈরি করছে এই লুটেরা গোষ্ঠীকে, ফলে এই ঘটনাগুলি ঘটতেছে। এখন বেশি আকারে ঘটতেছে যে কারণে চোখে পড়ছে, এখন যেগুলিকে অ্যাভয়েড করে জানা সেগুলি চোখে আসতেছে। অসংখ্য সেন্টার থেকে প্যারিফেরিতে আপনি যদি হিসাব করেন অসংখ্য ঘটনা এরকম ঘটছে। ফলে নৈতিক অবক্ষয়ের কথা বলে নিজের থেকে দায় মুক্তি পাওয়া যাবে না। বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে এখন নিজে, ইন্দিরা গান্ধী বলছিল মাফি মাংতে হবে গলতি কিয়া, ইমার্জেন্সি পড়ে, এটা আমার মনে আছে, এটা মনে আছে। এবং ইন্দিরা গান্ধীকে 2 বছর পরে হি কাম ব্যাক ইন পাওয়ার। বর্তমান সরকার উচিত যে আমি এই ধারাবাহিক ক্ষমতা চালানোর কারণে আমার এই ল্যাপসেসগুলি হয়েছে, ঘটনাগুলি ঘটছে, আমি জনগণের কাছে সময় চাই, আমি এগুলো থেকে উত্তরণ হতে চাই, আমাকে হেল্প করুন। আমি সমস্ত বলুন না গভর্নমেন্ট ভোটা করে, কিন্তু উল্টা আমরা দেখছি বিভিন্ন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন বিবৃতি হাজির করা হয়েছে যাতে এটা নিয়ে বেশি না বলা হয়। এবং ওইটার পক্ষে কিছু মন্ত্রী ওকালতিও করেছেন। দুর্ভাগ্য আমাদের দেশের জনগণের। আজকে সময় এখনো শেষ হয়ে যায় নাই, সময় আছে। প্রত্যেকটা খারাপ জিনিসের পরে আমরা ভালো জিনিস ইনভাইট করতে পারি, আমন্ত্রণ করতে পারি, যদি আমাদের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকে। আমি আশা করব এই সরকার দৃষ্টিভঙ্গি স্বচ্ছ করুক। আমি মনে করছি সরকার এখন কিচ্ছু দেখে না, ঝাপসা দেখছে, ঝাপসা, সমস্ত কিছু ঝাপসা সরকার কাছে। যত কথাই বলুক সরকারের পক্ষ থেকে, যত বাগাড়ম্বরই করুক, যত অপোজিশন দায় দেওয়ার চেষ্টাই করুক না কেন, সরকার ঝাপসা দেখছে। সরকারের উচিত সাদা চোখে দেখার চেষ্টা করা, যদি দেখে মঙ্গল হবে, যদি না দেখে অমঙ্গল সামনে আমাদের ইনভাইট করতেছে। ভাই চোখে কি ঝাপসা দেখছেন কিনা আগে এটা জেনে নিই। আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে তো খুব পরিষ্কার দেখতে পাচ্ছি। পরিষ্কার দেখতে পারার কারণটা হলো আমার বাবা মা দুজনই মুক্তিযোদ্ধা, এবং আমার মাকে সবাই জানে 66 বছরে আওয়ামী লীগ করেছে, আদর্শ থেকে কোনোদিনও যায়নি। এবং আমার বাবা মুক্তিযোদ্ধা এবং তিনি মানে ব্যবসার সাথেও জড়িত ছিলেন, এবং যেই অর্থ সম্পদ আমরা তৈরি করতে পারতাম। তা একবার আমি একটা দিচ্ছি, যখন আমরা দুর্নীতির বিরুদ্ধে তো কথা বলছি, তা আমি ব্যক্তিগতভাবে যেন আমি লাবু চৌধুরী, আমার মনে হয় যে সংসদের মধ্যে মনে হয় আমি সবচেয়ে মানে অর্থের দিক থেকে যদি হয় আমি মানে পুরেস্ট মেম্বার অফ পার্লামেন্ট। আমি কিন্তু সাজেদা চৌধুরীর সন্তান। আমার যে ফ্ল্যাটটাতে আমি থাকি সেটা ধানমন্ডিতে, সেখানে আমি 25 বছর ধরে থাকি। এর বাইরে ওই গ্রামে 1 বিঘা জায়গা ছাড়া সারা বাংলাদেশ, সারা পৃথিবীর কোথাও কোনো জমি সম্পদ কিচ্ছু নাই। তাহলে আপনি কি মনে করেন আপনার মতো, আপনি এজন্য হয়তো বা বুক ফুলিয়ে বলতে পারছেন, আমার 46 ইঞ্চি না, আমার 80 ইঞ্চি এরকম না। বুক ফুলিয়ে কয়জন বলতে পারে সেটা যদি আপনি একটু বলেন। আমি সেটাই বলতে চাচ্ছি। সেজন্য উনি যেটা বললো যে সব ভালো খারাপ সব মিলাই একটা জায়গায় থাকে, সেটা কাউকে আন্ডারমাইন করতে চাই না। মূল যে জিনিসটা সেটা হলো যে আমরা যে আদর্শের উপর বিশ্বাস করি, যে আদর্শের উপর দিয়ে আমরা আমার হয়েছে, বড় হয়েছি, এবং মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা যেটা আমরা বুঝতে পেরেছি সেটা হলো যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শতভাগ এই কিভাবে করে এই দুর্নীতিটাকে শক্তভাবে দমন করা যায় তিনি মানসিকভাবে সেটার জন্য প্রস্তুত, এবং আমি বিশ্বাস করি যে আপনার সামনে আমরা সেটা দেখতে পাবো। আমি কয়েকটা ছোট ছোট জিনিসগুলো জাস্ট এটা এই যে সামাজিক অবক্ষয়ের কথাগুলো যেরকম বলি, যেরকম ধরেন আমার এটা সব জায়গায় অনেক জায়গায় আছে, আমি আমার যেতে এলাকায় সেদিন আমার চোখের ভিতরে যেটা আসে, আমার এলাকাতে নওয়ারকান্দা সালতা 2টা উপজেলা নিয়ে, তা আমি নওয়ারকান্দা উপজেলায় দেখা যাচ্ছে যে আমার যে রেজিস্ট্রি অফিস, সেই রেজিস্ট্রি অফিসে যখন তারা জমি ট্রান্সফার যেটাই হচ্ছে সেখানে বেশ বড় ধরনের চাঁদাবাজি হচ্ছে। তো চাঁদাবাজি যখন হচ্ছে সেটার ব্যাপারে যখন যাদের অনেকের দায়িত্ব আছে দেখার, আমি সংসদ সদস্য হিসেবে আমি চেষ্টা করছি, এবং আমি চেষ্টা করছি মানে আমি বদ্ধপরিকর যে এই দুর্নীতি বা এই যে চাঁদাবাজি এটা সম্পূর্ণরূপে আমি বন্ধ করে দেবো। কিন্তু তার সাথে কিন্তু অনেকে
এই চাঁদা পায় এবং সেইভাবে তারা ম্যানেজ হয়ে থাকে, কিন্তু এরা সুযোগ পাচ্ছে। এই সংসদ সদস্য কিন্তু 1 টাকাও এখান থেকে খায় না। তো এইরকম একটা উদাহরণ দিলাম, যেরকম ধরেন আপনার ঢাকা শহরে দেখবেন যে অনেক বাস যাচ্ছে, বাস কি সামনের দিকে যাচ্ছে না পিছের দিকে যাচ্ছে বুঝছি না, কারণ লাইট নাই, ব্রেক লাইট নাই, কিন্তু এটা শহরের মধ্যে দিয়েই চলছে। তার মানে কি, যারা ওই রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় তার দেখার দায়িত্ব তারা দেখছে না, তারা ওটা, তাহলে এই সব কিছুর জন্যই কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে বলেই কি বাস লাইট ছাড়া গেছিলো, ওই রেজিস্ট্রি অফিসে যে টাকাটা খাচ্ছে সেটা কি সেটার জন্যই খাচ্ছে? তা আমি সেটা বলছি যে পুরো সমাজের মধ্যে বিভিন্ন স্তরে সব জায়গায় এই সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি। আপনি যে কথাটা বলছেন, আপনি এটা আগেও বলছেন যে এই যে নৈতিক অবক্ষয়ের কথাই বারবার আমি যেটা বলছেন। বলতে চাচ্ছি এখানে পরিত্রাণের একটাই যেটা বিড়ালের গলায় ঘন্টি বাঁধবে কে, সেটা যেহেতু সরকারের ক্ষমতায় আমরা আছি, এটা আমাদের উপরে অবশ্যই সেই জিনিসটা বর্তাবে। সেজন্য আমি বলেছি যে আমি বিশ্বাস করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই খুব কঠিনভাবে এখন তিনি এই দুর্নীতিটার লাগাম টেনে ধরার জন্য তিনি নেমেছেন এবং এটার রিফ্লেকশনটা আমরা মাঠে দেখতে পাবো। কিন্তু প্রশ্ন যেটা আসছে বারবার যে এইটা তো একদিনে হয় নাই, বা এই যাদের নাম আসছেন তারা তো আসলে গত 1 দশক বা 1-1.5 দশকেই আসলে তারা প্রভাবশালী হয়েছেন বা প্রভাব বিস্তার করছেন। সেই এতদিন একদিনে তো কেউ হয় না, যে একদিনে তো এই যে শত শত কোটি সম্পদের হিসাব আসছে, একদিনে হয়নি। যখন এগুলো হচ্ছিল তখন আসলে নজরদারিটা কোথায় ছিল? ওই যে সেটা বললাম যে সব জায়গায় যার জায়গা থেকে যদি এটাকে তুলে ধরতে তাহলে আরো চোখে বেশি পড়তো, চোখে আসেনি যেগুলো চোখে পড়েনি বা কেউ তুলে ধরেনি, সেটা হয়তো দেখা গেছে যার সেইটা তথ্যটা সামনে টেবিলে দেওয়ার কথা সে হয়তো কমপ্রোমাইজড, সে টেবিলে দেয়নি। তাহলে আমি যদি প্রধান ভাই কিন্তু আপনাদের এই কথার উত্তর দিয়েছেন এইভাবে, ছোট্ট একটা জাস্ট আমাকে এই ইয়েটা আমি শেষ করি। যেমন একটা ব্যাংকে দেখা যায় আমরা টাকা অনেক এই বিভিন্ন জায়গায় চলে গেছে, লোন স্যাংশন হয়েছে, এখন সেটার জন্য যদি আপনি বলেন শেখ হাসিনা দায়ী, আমি দেখবো আমার ছোটবেলায়, আমি আজকে 30 বছর আগে যখন আমি নিজে ব্যবসার সাথে জড়িত, বা 40 বছর আগে, তখন যখন আমি ব্যাংকে গেছি তখন আমি দেখছি, আজকের না কিন্তু আমি অনেক আগের কথা বলছি, তখন কিন্তু আমরা ক্ষমতা না, তখন দেখা যাচ্ছে যে আপনি 10% আপনি কমিট করেন, 10% দিবেন, লোনের ব্যবস্থা তারা করে দিবে। তো যেই লোক 10% খরচ করে লোনটা নিবে সে তো জানে যে আমি 10% দিয়ে আমি লোনটা নিচ্ছি, আমি টাকাটা মেরে খাবো। তো এই জিনিসটা আমি কেন, এই জিনিসটা সবাই জানে, যারা ব্যবসা কেন যারা সমাজে আছে তারা জানে, কিন্তু যে ঘটনাটা সিনিয়র প্রিন্সিপাল অফিসার থেকে শুরু করে যখন বোর্ড পর্যন্ত যাচ্ছে, বিভিন্ন জায়গায় টাকা যাচ্ছে, তো পুরো ব্যাংকের ইয়েতে, এটার জন্য কিন্তু সব আমি বলি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আজকে কিন্তু এটা হচ্ছে না, এটা কিন্তু আমরা সেই আমল থেকে আমি দেখছি। আমি তো খুব ছোট বয়স থেকে যেহেতু কাজের ভিতরে আমি নেমেছি, হ্যাঁ, সেটাতে আমি টকিং অ্যাবাউট লাইক mid-80s, সেই সময় থেকে আমরা দেখেছি যে ব্যাংকে আপনার এইভাবে করে আপনি লোন নিতে পারেন। তা আমরা এটার ভিতরে আমরা যাইনি, কারণ এই পথে আমি যাব না যে আজকে আমার 1 টাকা ব্যাংক লোন নাই, কারণ আমি ব্যাংকে যাব না। ব্যাংকে গেলে ছোট যারা থাকবে, যে টাকা শোধ করবে তার কোনো সমস্যা হবে না, যে তার সমস্যা হবে, আর যে অনেক টাকা নেওয়া থাকবে, শত কোটি হাজার কোটি, তারে তো 3 বার সালাম দিয়ে তার কাছ থেকে টাকাটা কীভাবে নিবে সেই ব্যবস্থাগুলো করে দেওয়া হয়। সেই জন্য আমি বলছি এই যে প্রতিটা স্তরের কথা, এগুলো কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি এই জিনিসগুলো সব তৈরি করে দেন না, এটা কিন্তু যুগ যুগ ধরে এটা হয়ে আসছে, এখন চরম পর্যায়ে সব জায়গা থেকে যাচ্ছে, হ্যাঁ ব্লাস্ট হয়েছে। সেটার জন্য যেহেতু এই সময়টাই আমরাই ক্ষমতায়, সুতরাং আমাদের উপরে তো খুব স্বাভাবিকভাবে এই জিনিসটা আঙ্গুলটা আমাদের দিকে আসবে। কাসেম ভাই, যে বিষয়টি বাই ডিফল্ট আসলে যেটি বলছেন ভাই, যে একদম ব্লাস্ট যে যখনটা হয়েছে তখন তারা ক্ষমতায়, যে কারণে তাদের কাঁধে পড়ছে, কিন্তু আসলে এটি দীর্ঘদিনের একটা মানে ফসল। আমি মনে করি না দীর্ঘদিনের বা কম সময়ের বা এই বয়সে ওই বয়সে, এটা যুগ যুগ ধরে চলছে। ভয় বেশি না কম? আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার, আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, হয়তো ওনারা জানি না আমার সাথে একমত হবেন কিনা, যে আপনার রাজনীতিতে টাকার খেলা বন্ধ করতে হবে। যে টাকা দিয়ে নমিনেশন কেনা, টাকা দিয়ে আপনার একটা হয়তো সিনিয়র ব্যুরোক্রেট, আপনি ধরেন, আমি স্টেট কার্ড বলি, আমি তো অনেক পুরানো সাংবাদিক দেখেছি, আমার দেখার সৌভাগ্য হয়েছে, যে দেশের ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন এম কে আনোয়ার এরশাদের সময় ছিলেন, তো উনি অনেকগুলো সেক্রেটারি, উনি কোনোদিন ফেল করেন নাই। উনি আওয়ামী লীগে জয়েন করার চেষ্টা করেছেন, পারেন নাই, দেন নাই, শেখ হাসিনা তাকে অ্যাকসেপ্ট করে নাই, বুঝলেন না, আমরা এরশাদের লোককে আমি অ্যাকসেপ্ট করবো না। এবং সেটা ওনারা এটা করেছিলেন, তখন তো উনি স্টুডেন্ট পলিটিক্স করতেন, তারা এটা বাধ্য করেছিলেন, এটা করেছিলেন ভ্যালুসগুলো। শেখ হাসিনা তাকে নেয় নাই, কিন্তু পরে গিয়ে উনি বিএনপিতে জয়েন করলেন, আমার চোখের সামনে দেখা, এবং
এমপিও হলেন, মন্ত্রী হলেন, এরশাদের ক্যাবিনেট সেক্রেটারি। আজকে আল্লাহ, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, আমি সমালোচনা করে যে জাস্ট আমি ইনফরমেশন দিলাম আপনাকে, সমালোচনার জন্য। এখন প্রশ্নটা এই জায়গায়, যদি ওনারা এই ব্ল্যাকলিস্ট করে থাকেন যে এরশাদের ক্যাবিনেট সেক্রেটারিকে একটা দল, আওয়ামী লীগের মতো দল, তারা অ্যাকসেপ্ট করলো না, শেখ হাসিনা করেন নাই, তাকে নেন নাই, আমি জানি তো, এটা তথ্যটা আমি জানি। ওখান থেকে বেরিয়ে গেলেন উনি, বিএনপিতে জয়েন করলেন। এবং একটা বিষয় হচ্ছে, সব সময় দেখবেন আপনি যে উনি যে মন্ত্রণালয়ে গেছেন সচিব হয়ে, এরা ক্যাবিনেট সেক্রেটারি আগে তো সচিব ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ছিলেন, তারপরে আপনার আইডব্লিউটিতে ছিলেন, নৌ পরিবহন সচিব ছিলেন, যেখানেই গেছেন ওনার কনস্টিটুয়েন্সিতে উনি কাজ করেছেন। এবং সচিব থাকলে যেটা সুবিধা হয়, সচিবের বাইরে তো মিনিস্টারও যায় না, যেতে পারেন না, যায় না, সচিব নোটটা দেয়, এটাই পাস হয়। এবং সেখানে কিন্তু আপনি দেখবেন যে অর্থ মন্ত্রণালয় থাকতে তার টাকার অ্যালোকেশন অসুবিধা হয় নাই, নৌ পরিবহন তার ড্রেজিংয়ের অসুবিধা হয় নাই, আদার্স বহু জায়গায় উনি ছিলেন, সেখানে তার অসুবিধা নেই। উনি সারা জীবনেই এমপি দাঁড়ালে পাশ করতেন, সারা জীবনে পাশ করেছেন। অথচ পলিটিক্সে তো তার কন্ট্রিবিউশন নাই, অন্যরাই তো তাড়িয়েছেন তাকে। আমি নিজে দেখেছি, শেখ হাসিনা তাকে অ্যাকসেপ্ট করে নাই, দেখেছি আমি। এখন আমার প্রশ্ন হলো, যখন এই সমস্ত শেষ করতে হবে যে এই জায়গায় যে আপনাকে এমবিশনকে আপনি করতে হবে, রাজনীতি যাদের রাজনীতিবিদদের হাতেই থাকে, ব্যুরোক্রেসি থাকে, এটাকে যদি আপনি এটা হ্যাঁ আমি এমবিশন হই, পলিটিক্সের ডেডিকেশনের দরকার হয় রে ভাই। বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছেন, আপনার কয়বার জেলের মধ্যে গেছেন, কত বছর। আজকে সময় দিতে পারছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।